হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল পুরীতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আমাদের সবার ব্রেকফাস্ট, স্নান সব কিছু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের হোটেলের একটু দূরেই আমাদের গাড়িটি দাঁড়িয়েছিল, তো চলুন গাড়ির দিকে যাওয়া যাক। আজকে আমাদের প্রথম গন্তব্য পুরীর একটি প্রসিদ্ধ মন্দির কোণারক। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি কোণারকের উদ্দেশ্যে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি ভেজা এই পুরীর সৌন্দর্য খুবই সুন্দর। দেখুন, দুধার দিয়ে রাস্তা, আর তার এক ধারে রয়েছে সমুদ্র, আরেক ধারে রয়েছে হোটেল। তাকে পাশে ফেলে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কোণারক যাওয়ার পথে পড়ে, এতে দেখে মনে হচ্ছে চারদিকে দুধারে রয়েছে সবুজের সমারোহ, আর মাঝখান দিয়ে রয়েছে একটি রাস্তা। কি দারুণ লাগছে দেখুন। আমাদের রাস্তায় যেতে যেতেই পড়ল চন্দ্রভাগা সি বিচ। এই বিচটি চন্দ্রভাগা নদীর সংযোগস্থলে অবস্থিত। এই বিচটি চন্দ্রভাগা নদীর সাথে সমুদ্রে মিশেছে, সেজন্য এই বিচের নাম চন্দ্রভাগা বিচ। এবার চন্দ্রভাগা বিচকে ডান দিকে ফেলে আমরা চললাম কোণারকের উদ্দেশ্যে। কোণারক যেতে গেলে আমরা যেহেতু এই বড় গাড়িতে করে গেছি, তাই ওখান থেকে নেমে আমাদের একটু হেঁটেই যেতে হবে মন্দিরের দিকে, কারণ মন্দিরের কাছাকাছি কোনো গাড়ি অ্যালাউ নেই। আমরা এসে পড়েছি কোণারক মন্দিরের কাছে। এখান থেকে মিনিট 10 হেঁটে যেতে হবে মন্দিরের। আর মন্দিরের বাইরেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি এখানে টিকিটের মূল্য 50 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো কোণারকের সূর্য মন্দিরে। এটি হলো কোণারকের সূর্য মন্দির। 1300 শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটি নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। মন্দিরটির একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ আজ ধ্বংসাবশেষ, আর এটি ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসাবে প্রসিদ্ধ। মন্দিরের ভিতরে যে সুবিশাল সূর্যদেবের বিগ্রহটি ছিল তা এখন আর নেই। কালের করাল গ্রাসে আজ তা বিলুপ্ত হয়ে গেছে। শোনা যায় তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমা দেব সূর্যদেবের বিগ্রহটি জগন্নাথ মন্দিরে নিয়ে যান। এমনকি তিনি কোণারকের কারুকার্য করা কালো যে পাথর, সেই পাথরটিও পুরীর মন্দিরে নিয়ে গেছিলেন। কলিঙ্গ রীতিতে নির্মিত এই মন্দিরের চূড়াগুলো পিরামিডের আকৃতির।
মন্দিরের সামনেই রয়েছে একটি নাট্যমণ্ডপ। আর এই যে নাট্যমণ্ডপটি দেখছেন, এখানেই এককালে দেবদাসীরা দেবতাদের উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট। এটি দেখলে মনে হয় সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল এক রথ, আর তারই সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। এই 7টি ঘোড়া মানে সপ্তাহে 7টি দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছে। 24টি চাকা মানে 24টা পক্ষ, প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভিতরে যে দাগগুলো দেখছেন, সেটি সময়ের কাঁটা নির্দেশ করে। 8টি দাগ মানে অষ্টপ্রহর নির্দেশ করে। এখনও এখানে নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। এই মন্দিরের প্রবেশপথে রয়েছে 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তীর সঙ্গে। মন্দিরের ভিতরে মানুষের মূর্তি শায়িত রয়েছে। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি অর্থাৎ সম্পদের প্রতীক, এই দুয়ের মাঝেই পিষে মরছে মানুষ। এটি এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। আমাদের মন্দির চত্বর ঘুরে দেখা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে। কোণারক দেখার পরে আপনাদের চলুন নিয়ে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য ধবলগিরি এবং ধৌলি স্তূপ। এখান থেকে যেতে মোটামুটি মিনিট 15-20 সময় লাগে। তো চলুন যাই। আমরা এসে গেছি ধবলগিরিতে। কথিত আছে কলিঙ্গ যুদ্ধে শেষ পর্যন্ত সম্রাট অশোক বিজয়ী হয়েছিলেন। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত হন। ভারতের ইতিহাসে এরকম রক্তাক্ষয়ী যুদ্ধ খুব কমই হয়েছে। ময়দানের যুদ্ধ তো শেষ হলো, কিন্তু অশোকের মনে শুরু হলো এক অন্য যুদ্ধ। এত হাহাকার, এত আর্তনাদ, সমস্ত কিছু শুনে অশোকের মনে এক গভীর অনুশোচনা তৈরি হয়েছিল। তখন তিনি হয়ে ওঠেন বিশ্বের অহিংস এবং মৈত্রীর মূর্ত প্রতীক। তার চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়। তখন এই ধৌলি পাহাড়ের শীর্ষে জাপানের এক বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এই শ্বেত শুভ্র বৌদ্ধ স্তূপ নির্মাণ করা হয়েছিল। এখানে 4টি বৌদ্ধ মূর্তি রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের পশ্চার বিভিন্ন। রাত্রিরে আসলে আপনারা এখানে লেজার শো দেখতে পারবেন। আর এই মন্দিরের যে দ্বারের সামনে যে 2টি সিংহ বসানো রয়েছে, ওই সিংহের পাশে যে পাঁচিলটা দেখছেন, ওখান থেকেই আপনারা পুরো উড়িষ্যা শহরটাকে দেখতে পারবেন। ধবলগিরি দেখা হয়ে গেছে এবং ধৌলি স্তূপও দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো সেজন্য আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এলাম। এখানে পিওর ভেজ, নন ভেজ 2 ধরনেরই আইটেম আপনারা পেয়ে যাবেন। দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজ তরকারি। এছাড়া যারা নন ভেজ খেয়েছিল তাদের চিকেন ছিল, ফিশ ছিল, সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। এরপর আমরা যাব লিঙ্গরাজ মন্দির। এটি ওড়িশার একটি প্রাচীনতম মন্দির। লিঙ্গরাজ শব্দের অর্থ হলো লিঙ্গের রাজা, অর্থাৎ ভগবান শিবকে এখানে পুজো করা হয়।
এই মন্দিরে ভিডিও করার কোনো পারমিশন ছিল না, সেই জন্য আমি ভিডিওটি দেখাতে পারলাম না আপনাদের সাথে। এরপর আমরা চলে এসেছি ধবলগিরি এবং খণ্ডগিরিতে। এটিও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বললে হয়, তবে এই ধ্বংসস্তূপ দেখার জন্য আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে, জনপ্রতি 50 টাকা করে। এই যে এটি হলো ধবলগিরি এবং খণ্ডগিরি। এর চারপাশে দেখুন অনেকগুলো বাঁদর বসে আছে লাইন দিয়ে। আর এ পাশেই রয়েছে, এক সাইডে রয়েছে ধবলগিরি, এক সাইডে রয়েছে খণ্ডগিরি। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির পথে, অর্থাৎ হোটেলের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য এখানেই শেষ হতে চলেছে। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাত্রিরের ডিনারটা করে আবার হোটেলের রুমে চলে যাব। আমরা প্রায় এসে গেছি হোটেলের কাছাকাছি। আমাদের আসতে মোটামুটি সন্ধ্যে 7-8টা বেজে গেছিল, তো সেজন্য একেবারে ডিনার করেই আমরা ঢুকলাম। আমরা এলাম ফিশারম্যান বলে একটি রেস্টুরেন্টে। এটি পুরীর সমুদ্রের ধারেই নতুন একটি রেস্টুরেন্ট, খুবই ভালো এদের খাবার দাবার এবং স্টাফ বিহেভিয়ারও খুব ভালো ছিল। আপনারা যদি চান এখানে সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন, মোগলাই, চাইনিজ সব ধরনের। আমরা অর্ডার করেছিলাম, স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, আর তার সাথে করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। আর ডিনারে আমরা চাউমিন, কেউ অর্ডার করেছিল, কেউ রাইস, আর তার সাথে চিলি চিকেন। তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। এর পরের ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। ধন্যবাদ।